কাল টাঙ্গাইলে কৃষক কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। দেয়া হবে 3 ধাপে, জানালেন কৃষিমন্ত্রী। চাষিদের প্রাপ্যতা নিশ্চিতের আশ্বাস। জুলাইয়ের বিরুদ্ধে অবস্থান নিয়ে সরকার পার পাবে না বললেন জামায়াত আমির। সংসদে বিরোধী কণ্ঠ দমিয়ে রাখার অভিযোগ। হামে আজও 7 শিশুর মৃত্যু। বিশ্ব পথ শিশু দিবসে চালু হলো হাম আইসিইউ। দ্বিতীয় ধাপে 4 সিটিতে চলছে টিকাদান। এবং বাংলা নতুন বছর বরণে প্রস্তুত দেশ। উৎসব ঘিরে নানা আয়োজন। কোনো ধরনের নাশকতার শঙ্কা নেই বলছে র্যাব। আসসালামু আলাইকুম। মোহনা সংবাদে সবাইকে স্বাগত। শুনছিলেন শিরোনাম। সংবাদে সঙ্গে আছি নাদিয়া নাহিদ। কৃষক কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন করতে কাল টাঙ্গাইল যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সফরকে ঘিরে টাঙ্গাইল সহ আশেপাশের জেলায় উৎসবের আমেজ তৈরি হয়েছে। শহরে চলছে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে নেওয়া হয়েছে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। মীর আনোয়ার হোসেন টুটুলের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। বহুল প্রত্যাশিত কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হবে পহেলা বৈশাখ। এই উপলক্ষে মঙ্গলবার টাঙ্গাইল যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুরুতেই মাওলানা ভাসানীর মাজার জিয়ারত করবেন তিনি। পরে টাঙ্গাইল স্টেডিয়ামে কৃষকদের মাঝে কৃষক কার্ড বিতরণ করে দেশব্যাপী প্রি পাইলটিং হিসেবে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন। এরপর কৃষক সমাবেশে ভাষণ দেবেন। পরে পৌর উদ্যানে কৃষি মেলার উদ্বোধন করবেন সরকার প্রধান। তার আগমন ঘিরে শহরের রাস্তাঘাট মেরামত করা হয়েছে। তৈরি হচ্ছে গেট ও তোরণ। স্টেডিয়ামে চলছে মঞ্চ ও প্যান্ডেল তৈরির কাজ। প্রধানমন্ত্রীর সফর ঘিরে ব্যাপক উৎসাহ ছড়িয়ে পড়েছে বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে। মাননীয় প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আমরা টাঙ্গাইলবাসী অনেক খুশি। কৃষি কার্ডের আমাদের যে পরিকল্পনা, সরকারের পরিকল্পনা, সেই পরিকল্পনা বাস্তবায়িত হবে। আমরা কৃষকরা যেন সুন্দরভাবে পেতে পারি, সেই উদ্যোগকে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। ওনার এই উদ্যোগের কারণে আমরা খুবই আনন্দিত। সড়কে শৃঙ্খলা বজায় রাখতে সার্বিক সহযোগিতা দিতে প্রস্তুত বিএনপি ও তার অঙ্গ সংগঠন। রাস্তার 2 ধারে বিএনপির উদ্যোগে সকলেই আমরা আমাদের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবো। জেলা প্রশাসন বলছে প্রধানমন্ত্রীর সফর সফল করতে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। আমরা সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করি। সকল কিছুই আপনার স্বাভাবিকভাবে আমরা সম্পন্ন করতে পারব। এদিকে কৃষক স্থল পরিদর্শন শেষে মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, এটি স্মরণকালের সুন্দর অনুষ্ঠান হতে যাচ্ছে। এই টাঙ্গাইল থেকেই কৃষি কার্ড উদ্বোধন হবে। এটা আমাদের অত্যন্ত গর্বের বিষয়। আমরা সকল ধরনের প্রস্তুতি নিচ্ছি। ইনশাল্লাহ আপনারা দেশবাসী, বিশেষ করে টাঙ্গাইলের মানুষ অত্যন্ত আনন্দের সাথে এই প্রোগ্রামটি গ্রহণ করেছে। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দেশের কৃষকদের কল্যাণ ও উন্নয়নে কৃষক কার্ড বিতরণ কর্মসূচি টাঙ্গাইল থেকে শুরু হওয়ায় গর্বিত এই জেলার বাসিন্দারা। তাহসিন তারিন, মোহনা সংবাদ। এদিকে কৃষকের ভাগ্য পরিবর্তন হলেই দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন সম্ভব বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। আর তাই উৎপাদন থেকে বিপণন পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে কৃষকের প্রাপ্যতা নিশ্চিতে প্রধানমন্ত্রী কৃষি কার্ড চালুর উদ্যোগ নিয়েছে বলেও জানান কৃষিমন্ত্রী। দুপুরে টাঙ্গাইল জেলা স্টেডিয়ামে সমাবেশ স্থলে পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি। কৃষক কার্ড উদ্বোধনকে টাঙ্গাইলবাসীর জন্য ঐতিহাসিক দিন উল্লেখ করে মন্ত্রী বলেন, 3 ধাপে সারা দেশের কৃষকদের হাতে এ কার্ড তুলে দেওয়া হবে। প্রথম সারা বাংলাদেশে এই টাঙ্গাইল সহ 11টা পয়েন্টে ফ্রি পাইলটিং শুরু হবে। তারপরে গিয়ে পাইলটিং হবে, তারপরে গিয়ে র্যান্ডমলি কার্ড দেওয়া শুরু হবে। পুরা প্রজেক্ট শেষ করতে আমরা আশা করছি আগামী 4 বছরের মধ্যে সারা বাংলাদেশে এই কার্ড বিতরণ শেষ হয়ে যাবে। দ্রুততম সময়ে মেডিকেল ও ব্যবসায়িক ভিসা চালুর বিষয়ে ভারত ইতিবাচক সাড়া দিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। বলেন, শেখ হাসিনাকে ভারত থেকে আইনি প্রক্রিয়ায় দেশে ফেরানো হবে।
সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন। আলাদা বৈঠক শেষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন বলেন, কৃষক কার্ডের মাধ্যমে সুলভ মূল্যে সার বীজ বিতরণ ও সহজ শর্তে ব্যাংক ঋণ দেওয়া হবে। তানজিদ ভূঁইয়ার প্রতিবেদন। বিগত সময়ে বন্ধ হয়ে যাওয়া বিভিন্ন দেশের শ্রমবাজার চালু ও সম্পর্ক পুনরুদ্ধারে ইতিমধ্যে কাজ শুরু করেছে নতুন সরকার। শুরুতেই সার্কভুক্ত দেশগুলোর সঙ্গে শুরু হয় বৈঠক। গত সপ্তাহে পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফরের পর প্রশ্ন ছিল প্রতিবেশী দেশটির সঙ্গে সম্পর্কের চালচিত্র কেমন হবে। সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী উপদেষ্টার বৈঠক শেষে উপদেষ্টা হুমায়ুন কবির জানান, মেডিকেল ও ব্যবসায়ী ভিসা খুলে দেওয়ার বিষয়ে ভারত ইতিবাচক। ইট ওয়াজ আ ফ্রুটফুল মিটিং। ওখানে আমরা ভারতের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভাল সাহেবের সাথে মিটিং হয়েছে, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর সাহেবের সাথে কথাবার্তা হয়েছে। Both meetings went positive. আশা করি এইটা ইন দি কামিং উইকস একটা পজিটিভ দিক। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ায় ফেরানোর বিষয়ে ভারতের সঙ্গে আলোচনা হয়েছে। সেটা একটা স্বৈরাচার, একটা রাষ্ট্রীয় একটা সন্ত্রাসী, এবং এখন এটা আন্তর্জাতিক টেররিস্ট হিসাবে পরে আছে ভারতের স্পেসে। এই এনগেজমেন্টটা হাসিনার ব্যাপারে জুডিশিয়াল প্রসেসের মাধ্যমেই আমরা এনগেজ করব। এর আগে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন টেলিনর গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা বেনেডিক্টে শিলব্র্যাড ফাসমার। এরপর দুপুরে সাংবাদিকদের সাথে কথা বলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন। জানান, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী মঙ্গলবার টাঙ্গাইলে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। টাঙ্গাইলে নববর্ষের প্রথমক্ষণে সেটি বাস্তবায়ন করা হবে এবং প্রাথমিকভাবে আমাদের 20,000-এর বেশি কৃষককে 10টি ডিস্ট্রিক্টে বা জেলায় 11টি উপজেলায় প্রণয়ন করা হবে। শুধুমাত্র টাঙ্গাইলে কালকে মাননীয় প্রধানমন্ত্রী নিজ হাতে 15 জনকে প্রণয়ন করবেন কৃষক কৃষাণে, এবং সেই কৃষক কার্ড টাঙ্গাইলে 1500-এর বেশি কৃষক কৃষাণের হাতে তুলে দেওয়া হবে। অভূতপূর্ব এই প্রতিটি অর্জন সম্ভব হয়েছে কারণ বর্তমান যে সরকার সেটি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে স্বচ্ছতা এবং জবাবদিহিতা সৃষ্টি করতে যাচ্ছে। কৃষক কার্ডের মাধ্যমে কৃষকদের সুলভ মূল্যে সার বীজ, কৃষি উপকরণ ও সহজ শর্তে ব্যাংক ঋণ প্রদান করা হবে বলেও জানান মাহাদি আমিন। তার মাধ্যমে বাংলাদেশে একটি নতুন পথযাত্রা শুরু হচ্ছে। তানজিদ ভূঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। অবাধ তথ্য প্রবাহের পাশাপাশি অপতথ্য ঠেকানো সরকারের জন্য বড় চ্যালেঞ্জ বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। দুপুরে চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে ব্রডব্যান্ড এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। নাগরিকদের চাহিদা ও সেবা প্রাপ্তির মধ্যে এখনও অনেক দূরত্ব রয়েছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ডিজিটাল সেবায় চাহিদা পূরণ করা সম্ভব হলে এ খাতে বিনিয়োগ বাড়বে, ব্যবসায়ীরাও লাভবান হবেন। একসময় কিন্তু শুধুমাত্র ছিল তথ্য প্রবাহের চ্যালেঞ্জটাই ছিল প্রবলেম, যে কারণে আমাদের দেশে প্রেস ফ্রিডমটাই কিন্তু সবচেয়ে পপুলার একটা ইস্যু ছিল এবং এটা ছিল সবচেয়ে বড় সমস্যা। রাষ্ট্র এবং বিভিন্ন মহল তথ্য প্রবাহে বাধা দেয়, সাধারণ মানুষ তথ্য পায় না। এখন কিন্তু অপতথ্য এবং ভুল তথ্যের হাত থেকে মানুষকে রক্ষা করা বা রক্ষা দেওয়াটাও কিন্তু এটা একটা অধিকার। অর্থাৎ এখন যখন মানুষ তথ্যের অধিকারের কথা বলে, সে কিন্তু অপতথ্যের হাত থেকে সুরক্ষার অধিকারটাও কিন্তু চায়। জুলাইয়ের বিরুদ্ধে অবস্থান নিয়ে সরকার পার পাবে না বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। বলেন, সংসদে বিরোধী দলের কণ্ঠ দমিয়ে রাখার চেষ্টা হচ্ছে, আর মীমাংসিত বিষয়ে সরকার জলঘোলা করছে বলে অভিযোগ করেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। সকালে কাকরাইলে 11 দলীয় ঐক্যের জাতীয় সেমিনারে এসব কথা বলেন তারা। আর জানাচ্ছেন উষা ফেরদৌস। ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার, সংকটের মুখোমুখি দেশ শীর্ষক জাতীয় সেমিনার আয়োজন করে 11 দলীয় ঐক্য। এতে অংশ নেয় সাংবাদিক, রাজনীতিবিদ সহ বিশিষ্টজনরা। রাজনৈতিক অস্থিরতা ও বিভাজনের মাধ্যমে দেশকে অনিশ্চয়তার দিকে নিয়ে যাওয়া হচ্ছে বলে অভিযোগ করেন 11 দলের শীর্ষ নেতারা। বিশ্ব ইতিহাসে রেফারেন্ডাম এবং গণভোটকে
এইভাবে উপেক্ষা করার কোনো দৃষ্টান্ত এবং নজির নাই। এই নতুন নজির সাব্যস্ত করে, নতুন নজির স্থাপন করে নিজেদেরকে ইতিহাসের আস্থা করে নিক্ষেপ করবেন না। দ্রব্যমূল্য ঠেকাবেন, নিজের আসন ঠেকাবেন, না 11 দলীয় ঐক্য জোটকে থামাবেন? 11 দলীয় ঐক্য জোটকে ধাপে ধাপে রাস্তায় নামতে হবে। বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, বিএনপি দেশকে দুর্যোগের দিকে ঠেলে দিয়েছে, এর দায়ভার তাদেরই নিতে হবে। জাতিকে এই দুর্যোগে টেনে এনেছে বিএনপি, ফলে বিএনপিকে এর দায়ভার এবং এর পরিণতি ভোগ করতে হবে, এবং এর পরিণতি খুব সহজ হবে না। জুলাই পরবর্তী বাংলাদেশ কোনো রাজনৈতিক চাপ কিংবা কারো চোখরাঙানিতে পরিচালিত হবে না বলে মন্তব্য করেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। জুলাই আছে, আমরা আছি, জুলাই আছে, সরকার আছে, জুলাই আছে, বিরোধী দল আছে, জুলাই নাই, কিছুই নাই। এই জুলাইয়ের বিপক্ষে অবস্থান নিয়ে সরকার পার পাবে না ইনশাআল্লাহ। যতদিন সংসদের ভিতরে জাতির জন্য অধিকারের পক্ষে লড়াই করতে গিয়ে আমাদের থাকা প্রয়োজন, ততদিন থাকবো, তার বাইরে এক সেকেন্ডও নয়। ইসলামী ব্যাংকে অস্থিরতা তৈরি হলে দেশের অর্থনীতি হুমকির মুখে পড়বে বলেও মনে করেন তিনি। এই ব্যাংকের যদি অস্তিত্ব বিপন্ন হয়, বাংলাদেশের অর্থনীতি বঙ্গোপসাগরে চলে যাবে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। হামের উপসর্গ নিয়ে গেল 24 ঘন্টায় দেশে আরও 7 শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে 2 শিশু নিশ্চিত হামে আর 5 জন উপসর্গ নিয়ে মারা গেছে। ওই সময় সন্দেহজনক হামে শনাক্ত রোগীর সংখ্যা 1371 জন। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এদিকে হামের প্রাদুর্ভাব মোকাবেলায় ঢাকার 2 সিটি সহ ময়মনসিংহ ও বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় দ্বিতীয় দিনের মতো চলছে টিকাদান। প্রতিনিধিদের তথ্যে আরও জানাচ্ছেন আফরিন পপি। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গেল 24 ঘন্টায় হামে আক্রান্ত হয়ে নতুন শিশু রোগী ভর্তি হয়েছে 28 জন। হাসপাতালে ভর্তি আছে 76 জন, আর গেল 24 ঘন্টায় হাসপাতাল ছেড়েছে 25 শিশু। সেই সঙ্গে ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায় দ্বিতীয় দিনের মতো চলছে হামের টিকা কার্যক্রম। এবার প্রায় 60,000 শিশুকে হামের বিশেষ টিকার আওতায় আনার টার্গেট নিয়েছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। আমরা শিশুদের কেন্দ্রে আনার জন্য মসজিদে আমরা মাইকিং করছি, পাশাপাশি আমরা গার্জেনদেরকে বলছি, বা পাশাপাশি আমরা ওয়ার্ড কাউন্সিলরের মাধ্যমে বিভিন্ন ওয়ার্ডে আমরা প্রচার দিচ্ছি। এখন দেশে তো মহামারী আকার ধারণ করছে হাম রোগীটা, এই জন্য খুব জরুরি ছিল এটা। সবাইকে ধন্যবাদ এরা দেওয়ার জন্য। হামের প্রাদুর্ভাব বেশি, তো এখন বাচ্চা সুরক্ষার জন্য আমরা টিকা দিতে আসছি। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এক শিশুর মৃত্যু হয়েছে। এছাড়াও হাম উপসর্গে রাজশাহী মেডিকেল কলেজে নতুন ভর্তি হয়েছে 9 শিশু। হাম নিয়ে এখন পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে মোট 153 শিশু। সিরাজগঞ্জে গেল 17 দিনে 119 শিশু হামে আক্রান্ত হয়েছে। জেলার বিভিন্ন হাসপাতালে 13 জন রোগী ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছে। স্বাস্থ্য বিভাগ বলছে, আক্রান্তদের বেশিরভাগই শিশু এবং তাদের অনেকেই নিয়মিত টিকা গ্রহণ করেনি। হামের কারণে 4 দিন ধরে এই হসপিটালে ভর্তি হয়েছি। আমার নাতিনে হাম উঠছে, তো মাঝে মাঝে আল্লাহ আবার খিচুনি আছে। চাঁপাইনবাবগঞ্জেও বাড়ছে হামের প্রাদুর্ভাব। জেলায় নতুন করে আরও 50 জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত মোট ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 627 জনে, আর হামে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে 7 জনে দাঁড়িয়েছে। আফরিন পপি, মোহনা সংবাদ। বিশ্ব পথশিশু দিবসেই রাজধানীতে চালু হলো হাম আইসিইউ, যেখানে সম্পূর্ণ বিনা খরচে আইসিইউ সুবিধা পাবে পথশিশুরা। সকালে প্রেস ক্লাবে ডক্টর মুজিব নিউবর্ন ফাউন্ডেশন আয়োজিত এ কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত। এ সময় 2 পথ নবজাতককে নিঃসন্তান দম্পতির কোলে তুলে দেন তিনি বলেন, পথ শিশুদেরকেও বিশেষ ব্যবস্থায় হামের টিকার আনার কথা বলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত। ডক্টর মুজিবুর রহমানের সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মামুন মাহমুদ, বাংলাদেশ নবজাতক হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদা সুলতানা আসমা। প্রত্যেকটি শিশুকে বাংলাদেশে দ্রুত গতিতেই এই হাম কর্মসূচির আওতায়, টিকাদান কর্মসূচিতে আওতায় নিয়ে আসতে পারি, যাতে এই পরিস্থিতি দ্রুতই আমরা নিয়ন্ত্রণ করতে পারি। ইতিমধ্যেই সরকার গত 2 সপ্তাহে আমরা দ্রুত গতিতে অনেকগুলো ব্যবস্থা গ্রহণ করেছি।
আজ চৈত্র সংক্রান্তি। আগামীকাল বাংলার নতুন বছর বরণে প্রস্তুত দেশ। রমনা বটমূলে ছায়ানটের মঞ্চ তৈরি সহ সাজসজ্জাও শেষ হয়েছে। সকালে রমনা এলাকায় নিরাপত্তা ব্যবস্থার সার্বিক দিক পরিদর্শনে গিয়ে র্যাব মহাপরিচালক বলেন, নববর্ষ ঘিরে কোনো ধরনের নাশকতার শঙ্কা নেই। ঢাকা সহ সারা দেশের নিরাপত্তা ব্যবস্থায় ঢেলে সাজানো হয়েছে। আর জানাচ্ছেন মুদাসসির আলী। মঙ্গলবার ভোরের আলো ফুটতেই সুরের মূর্ছনায় ভরে যাবে রমনা বটমূল। বাংলা নতুন বছরকে স্বাগত জানাতে সব প্রস্তুতি শেষ করেছে ছায়ানট। বর্ষবরণ ঘিরে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সোমবার সকালেও ডগ স্কোয়াড দিয়ে সুইপিং করা হয় রমনা বটমূল সহ আশপাশের এলাকা। নিরাপত্তা ব্যবস্থার সার্বিক দিক পরিদর্শনে যান র্যাব মহাপরিচালক মোহাম্মদ আহসান হাবিব পলাশ। বলেন, বর্ষবরণ ঘিরে কোনো নাশকতার শঙ্কা নেই। রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানসমূহে র্যাবের বোম ডিসপোজাল ইউনিট এবং ডগ স্কোয়াড সুইপিং কার্যক্রম চালিয়ে যাচ্ছে। যে কোনো ধরনের নাশকতা এবং হামলার মোকাবেলায় র্যাব স্পেশাল কমান্ডো ফোর্স প্রস্তুত রাখা হয়েছে। উৎসব উপলক্ষে ঢাকা সহ সারা দেশের নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজিয়েছে র্যাব। সোশ্যাল মিডিয়ায় যে কোনো অপতথ্য রোধে কাজ করবে বাহিনীর সাইবার টিম। বাংলা নববর্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সারা দেশব্যাপী র্যাবের 15টি ব্যাটালিয়ন নিয়োজিত থাকবে। 308টি টহল এবং সাদা পোশাকে নজরদারি সহ র্যাবের সদস্যগণ মোতায়েন থাকবেন। যে কোনো ধরনের গুজব, উস্কানিমূলক তথ্য, মিথ্যা তথ্য ছড়িয়ে কেউ যেন কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সেজন্য র্যাব সাইবার মনিটরিং টিম সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রেখেছে। এদিকে রমনা বটমূলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তুষ্ট ছায়ানটের সাংস্কৃতিক কর্মী ও শিক্ষার্থীরা জানান, বাঙালি সংস্কৃতিকে কখনো দমিয়ে রাখা যাবে না। এবারে ব্যবস্থাপনা তো আমার কাছে খুব ভালো লাগতেছে। আমাদের প্রস্তুতি যথেষ্ট ভালো, আর পুলিশ, বিজিবি, র্যাব সবাই অনেকটা হেল্প করছেন আমাদেরকে। দুষ্কৃতিকারীরা যা মন চায় করতেই পারে, নিজেদের সর্বোচ্চটা দিয়ে বাঙালি সংস্কৃতিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করতে পারে, কিন্তু আমরা সেদিকে নজর না দিয়ে নিজেদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব। ছায়ানটের শিল্পী এবং শিক্ষার্থীদের এটাই হচ্ছে একমাত্র লক্ষ্য। নিরাপত্তা জোরদারের পাশাপাশি আনুষঙ্গিক সুযোগ সুবিধাও নিশ্চিত করা হয়েছে রমনা এলাকায়। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। সারা দেশের ফিলিং স্টেশনে এখনও স্বাভাবিক হয়নি জ্বালানির সরবরাহ পরিস্থিতি। তেল কিনতে দিনের অর্ধেক সময় চলে যাচ্ছে গাড়ি চালকদের। জ্বালানি সংগ্রহে কিছুটা ভোগান্তি হলেও দাম না বাড়ায় সন্তুষ্ট ক্রেতারা। আর অর্থনীতিবিদরা বললেন, জ্বালানি বন্টনের ক্ষেত্রে সরকারকে আরও সচেতন হতে হবে। বিস্তারিত বিজন কুমারের রিপোর্টে। 2 মাস ধরেই রাজধানী সহ সারা দেশের ফিলিং স্টেশনের চিত্র এমন। তেল সংগ্রহের জন্য চালকদের দীর্ঘ সময়ের অপেক্ষা। ভোগান্তি পিছুই ছাড়ছে না জ্বালানি তেল ক্রেতাদের। বলেন, দিনের বেশিরভাগ সময়ই লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে তাদের। রাত্র 3:30 বাজার থেকে বসে আছে, এখন ওদের তেলের গাড়ি আসে না। 13 ঘন্টা 14 ঘন্টা সিরিয়াল দেওয়া, তেল পায় না। তেলের পাম্পের মাথা আসলে কয় তেল শেষ। থেকে মধ্যবাট ইয়া পর্যন্ত গাবতলি পর্যন্ত 9টা পাম্প আছে, এর মধ্যে 3টা পাম্পে তেল দেয়। এর জন্য এই যে দীর্ঘ সারিতে করেছে। বেশি হয়রানিতে পড়ছেন ব্যক্তিগত মোটরসাইকেল মালিকরা। পেট্রোল পাম্পের লাইনে দাঁড়াতে গিয়ে ঝামেলা হচ্ছে নিজের অফিস এবং ব্যবসায়িক কাজে। যারা রাইড শেয়ারিং করছে ওরা বারবার তেল নিয়ে বাইরে সিন্ডিকেট করে বিক্রি করছে, এটা আমাদের খুবই ভোগাচ্ছে আর কি। আমার এখন মনে করেন চাকরিজীবী, আমি এখন মনে করেন 3 থেকে 4 ঘন্টা যদি এখানে আমাকে তেল নিতে লাগে সময়, তা এখন আমাকে কাজ করব কখন? আমার কাজে একটু দীর্ঘ করতেছে। তবে আসার কথা, এত সংকটের পরেও অপরিবর্তিত রয়েছে জ্বালানির দাম। সরবরাহ স্বাভাবিক করতে সরকারের নেওয়া পদক্ষেপকেও সন্তুষ্টি জানান চালকরা। তেলের দামটা বাড়লে বিশ্ববাজারে তো তেলের দাম আমাদের একটু এমনিই বাড়তি আছে। আল্লাহর কাছে শুকরিয়া আদায় যে আমাদের দেশে এখনো তেলের দামটা বাড়ে নাই, সরকার ওইভাবে রাখছে। সরকারের প্রচেষ্টা ইতিবাচক হিসেবে দেখছেন অর্থনীতিবিদরাও। সরকারের এই জ্বালানি নিয়ে যে অবস্থান, সেটা ইতিবাচক। সরকার কিন্তু খুব দক্ষতার সঙ্গে যে এই মরিয়া হয়ে তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে এই জ্বালানি সোর্সিং করেছে। এটার কারণে কিন্তু এই ফিলিপাইনের মতো পরিস্থিতি আমাদের তৈরি হয়নি। ফিলিপাইনে তো এখন রাস্তায় কিন্তু মানুষ হাঁটছে। তবে জ্বালানি বন্টনের ক্ষেত্রে সরকারকে আরও বিবেচনাপ্রসূত পরিকল্পনা গ্রহণের তাগিদ দেন বিশেষজ্ঞরা। এক ধরনের সিন্ডিকেট প্রচ্ছন্নভাবে কাজ করছে, তারা আসলে সুযোগের জন্য অপেক্ষা করছে যে কখন তারা দাম বাড়াতে পারে। তো এই কারণেই আমি মনে করি যে তেলের এই যে পুরো সরবরাহ
বন্টন এই জায়গাতে যেমন সরকারকে আরো বেশি তৎপর হতে হবে। জ্বালানি সংকট কাটাতে ফুয়েল অ্যাপ চালু করেছে সরকার। যদিও সার্ভার জটিলতায় অনেক ফিলিং স্টেশনে বিলম্ব হচ্ছে এই সেবা, তবে জটিলতা কাটিয়ে সোমবার থেকেই অ্যাপটি পুরোদমে সচল হবে বলে জানান সংশ্লিষ্টরা। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা। বৈশ্বিক পরিস্থিতিতে জ্বালানি তেল নিয়ে কিছুটা উদ্বেগ তৈরি হলেও দেশে সরবরাহ ও মজুদ স্বাভাবিক রয়েছে বলে জানালেন এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, সরকার পরিকল্পনা অনুযায়ী আগামী জুন পর্যন্ত জ্বালানি তেল সাশ্রয় ও সরবরাহ বজায় রাখার ব্যবস্থা নিয়েছে। সরকার ভর্তুকি দিয়ে বাড়তি দামে তেল কিনেছে বলেও জানান প্রতিমন্ত্রী। আমরা তো জ্বালানির মূল্য বৃদ্ধি করেইনি, বরঞ্চ সরকার জ্বালানিতে যে ভর্তুকি দেয় তার উপর অতিরিক্ত মূল্যে কিনে নিয়ে এসে মানুষকে জ্বালানি তেল সরবরাহ করার জন্য আগামী জুন পর্যন্ত আমাদের সরকারের খরচ হবে ৩৬,০০০ কোটি টাকা। অপরাধ জগতে নতুন আতঙ্কের নাম পেন গান। একটি হত্যা মামলার তদন্ত করতে গিয়ে নতুন এই আগ্নেয়াস্ত্র সন্ধান পায় গোয়েন্দারা, আর এতেই ঘুম হারাম আইনশৃঙ্খলা বাহিনীর। দেখতে অবিকল কলমের মতো এই অস্ত্রটি অপরাধীদের হাতে এখন ভয়ঙ্কর এক মরণাস্ত্র। গোয়েন্দাদের দাবি, দেশে মরণঘাতী এই অস্ত্র প্রবেশে কারা জড়িত, কোন রুট দিয়ে এগুলো এসেছে তা খুঁজে বের করার চেষ্টা চলছে। আর বিশেষজ্ঞরা বলেন, দ্রুত এই অস্ত্রের চালান রোধ ও এর সঙ্গে জড়িতদের গ্রেফতার করা না গেলে আতঙ্ক ছড়িয়ে পড়বে জনমনে। এমদাদুল হক খানের প্রতিবেদন। দেখতে অবিকল স্টিলের কলম, উপরে একটি পুশ বাটন এবং সামনে সূচালো নিব, তবে এতে কোনো কালি নেই, ভেতরে গুলি। মোচড় দিয়ে বাটনে চাপ দিলেই বেরিয়ে আসে প্রাণঘাতী .22 ক্যালিবার বুলেট। সাধারণ মানুষের চোখে এটি কেবলই একটি কলম, কিন্তু অপরাধীদের হাতে ভয়ঙ্কর এক মারণাস্ত্র। সম্প্রতি পুরান ঢাকায় এক যুবদল নেতাকে হত্যা চেষ্টায় এমন পেনগান বা কলম পিস্তল ব্যবহারের তথ্য পাওয়া গেছে। আইনশৃঙ্খলা বাহিনীর মতে এর ব্যবহারে রাজধানীতে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। আকারে ছোট হওয়ায় সহজে লুকিয়ে রাখা যায় এবং গুলি ছোড়ার আগে শনাক্ত করা কঠিন। ডিবির যুগ্ম কমিশনার জানান, এটি কোনো সাধারণ আগ্নেয়াস্ত্র নয়। এর আগে ঢাকায় এ ধরনের অস্ত্র ব্যবহারের রেকর্ড নেই। গত 3 তারিখে তাঁতিবাজারে একটি শুটিং ইনসিডেন্ট হয় এবং যে শুটিং ইনসিডেন্টে আপনার এই পেইন গান অস্ত্রটি ব্যবহার করে, তৎপ্রেক্ষিতে একটা মামলা হয় এবং মামলা হওয়ার সাথে সাথে আমরা ডিবির যে আভিযানিক দল আমরা ছায়া তদন্তের কার্যক্রম শুরু করি। মূলত এখান থেকেই আপনার পেইন গান যে একটা ঘটনায় ব্যবহার করেছে, এখান থেকে আমাদের প্রথম তথ্যটা আসে। সম্পূর্ণরূপে ব্যতিক্রমী একটি অস্ত্র, অর্থাৎ স্বাভাবিক অস্ত্রের চেয়ে এটি একটু ব্যতিক্রমী ছোট্ট একটি অস্ত্র, যেটা কলম সাদৃশ্য। কিভাবে এই অস্ত্র দেশে এলো, কারা তৈরি করেছে বা পাচারকারী এবং অন্য কোথাও ব্যবহার হয়েছে কিনা তা অনুসন্ধানে একাধিক টিম কাজ করছে বলে জানান ডিবির এই কর্মকর্তা। কোন রুটে আসলো এবং ঢাকা শহরের কোথায় কোথায় এসেছে বা অন্যান্য কোথায় কোথায় এসেছে, অন্যান্য অপরাধীদের কাছে এই অস্ত্রটি আছে কিনা, অর্থাৎ ইললিগ্যাল ট্রেডটা কারা করে, এই বিষয়টা আমাদের বের করে আনা। অপরাধ বিশ্লেষকরা আশঙ্কা করছেন, প্রাণঘাতী এই অস্ত্র জনজীবনকে হুমকির মুখে ফেলতে পারে। এটি কিন্তু বন্দুকের মধ্যে সবচেয়ে আপডেট এবং বহনযোগ্য, খুব সহজে বহনযোগ্য অস্ত্র। এখন এটি তো বাংলাদেশে যে আসার বা বাংলাদেশে আসছে বা এটার ব্যবহার, এটি তো আমাদেরকে আতঙ্কিত করছে। বিশেষ করে এর যে খুব সহজে বহনযোগ্য, কোনো ব্যক্তিকে যদি কেউ হত্যা করতে চায় অথবা কোনোভাবে এই অস্ত্র ব্যবহার করে তাকে শারীরিকভাবে জখম করতে চায়, এটা খুবই সহজ। এই মারণাস্ত্রের পাচার এবং ব্যবহার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি বিশেষ নজর দেওয়ার পরামর্শ এই অপরাধ বিশেষজ্ঞের। এই অস্ত্র বা এই পেনগান আর কি পরিমাণ বা কি সংখ্যায় বাংলাদেশে আছে সেটাও খুঁজে বের করা এবং যারা এনেছে, যাদের কাছে আছে, তাদেরকে আইনের আওতায় আনতে না পারলে কিন্তু মানুষের মধ্যে একটা আতঙ্ক ছড়াবে। এমদাদুল হক খান, মোহনা সংবাদ, ঢাকা। ঈদুল আজহা উপলক্ষে দেশ জুড়ে শুরু হয়েছে মার্সেলের ডিজিটাল ক্যাম্পেইন সিজন 24। এই ক্যাম্পেইনে মার্সেলের পণ্য কিনে 10 লাখ টাকা পুরস্কার পাওয়ার সুযোগ পাবেন ক্রেতা। এছাড়াও রয়েছে আকর্ষণীয় অঙ্কের ক্যাশব্যাক সহ লক্ষ লক্ষ টাকার নিশ্চিত ক্যাশ ভাউচার। চলতি বছরের ঈদুল আজহা পর্যন্ত এই ক্যাম্পেইন চলবে।
সম্প্রতি রাজধানীর মার্সেল কর্পোরেট অফিস সিজন 24-এর উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক SM মাহবুবুল আলম। এ সময় উপস্থিত ছিলেন অভিনেত্রী কেয়া পায়েল, অভিনেতা ইরফান সাজ্জাদ, মার্সেলের হেড অব বিজনেস হোসেন মোহাম্মদ রুহিন সাব্বির সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারী। দেশের বাইরের খবর। হামলার সতর্কবার্তার পর হরমুজ প্রণালী অতিক্রমে ব্যর্থ হয়ে ফিরে যেতে বাধ্য হয়েছে দুটি মার্কিন ডেস্ট্রয়ার। বৈশ্বিক জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজের উপস্থিতি নিয়ে পাল্টাপাল্টি দাবি প্রতিদাবির মধ্যে ভিডিও প্রকাশ করেছে ইরান, যাতে এই দৃশ্য দেখা যায়। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সুযোগ এখনও রয়েছে। বিস্তারিত প্রিয়াঙ্কা নিতুর ডেস্ক রিপোর্টে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নৌ অবরোধ পরিকল্পনার ঘোষণার পর হরমুজ প্রণালী পার হওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়ে ফিরে যেতে বাধ্য হয়েছে দুটি মার্কিন গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার, যার একটি ভিডিও প্রকাশ করেছে ইরান। বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্র পুনরায় ইরানে হামলা চালালে ইরান কোনো সাধারণ প্রতিরক্ষামূলক পদক্ষেপ নেবে না, যেমনটা আগেও তারা করেননি। তেহরানের কৌশল হলো লেয়ার্ড এসিমেট্রি বা যুদ্ধের মূল্য এতটাই বাড়িয়ে দেওয়া যাতে বৈশ্বিক অর্থনীতি নিজেই ক্ষতিগ্রস্ত হয়। তাদের মতে হরমুজ অবরোধ করলে ইরানের 5টি বিপজ্জনক পদক্ষেপের মধ্যে থাকতে পারে বিশ্বকে আরও বড় অর্থনৈতিক ধাক্কা দেওয়া, তেলের আঞ্চলিক অবকাঠামো ধ্বংস, সাইবার যুদ্ধ, এক্সিস অফ রেজিস্ট্যান্সের ব্যবহার এবং যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সাম্রাজ্যে ফাটল ধরানো। ইরানের মূল লক্ষ্য যুক্তরাষ্ট্রকে সামরিকভাবে হারানো নয়, লক্ষ্য হলো মার্কিন জয়কে এতটাই ব্যয়বহুল করে তোলা যাতে পুরো বৈশ্বিক অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়। এদিকে ইসলামাবাদের বৈঠক ব্যর্থ হলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা চুক্তির সুযোগ এখনও আছে বলে মনে করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি আরও মনে করেন, যুক্তরাষ্ট্র তার স্বৈরতান্ত্রিক মনোভাব পরিত্যাগ করলে দু দেশের মধ্যে চুক্তি স্বাক্ষর হওয়া সম্ভব। প্রিয়াঙ্কা নিতু, মোহনা সংবাদ। এবার খেলার খবর। ক্রিকেট। নারী টি-20 বিশ্বকাপ 2026-এর জন্য রেকর্ড প্রাইজ মানি ঘোষণা করেছে আইসিসি। ইতিহাসে প্রথমবারের মতো 12টি দলের অংশগ্রহণে হতে যাওয়া এবারের আসরে টাকার অঙ্কে থাকছে বিশাল চমক। আগামী নারী টি-20 বিশ্বকাপের মোট প্রাইজ মানি 10% বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে 87,64,615 মার্কিন ডলার। বর্তমান বিনিময় হার অনুযায়ী যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 107 কোটি 80 লক্ষ টাকার সমান। 2024 সালের আসরে 10টি দলের মধ্যে বন্টন করা মোট প্রাইজ মানি 79,58,077 ডলারকেও ছাড়িয়ে গেছে এবারের এই অর্থ। আর চ্যাম্পিয়ন দল পাবে 23,40,000 ডলার। শেষ করব মোহনা সংবাদ। যাবার আগে শিরোনামগুলো আরও একবার। কাল টাঙ্গাইলে কৃষক কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেওয়া হবে 3 ধাপে, জানালেন কৃষিমন্ত্রী। চাষিদের প্রাপ্যতা নিশ্চিতের আশ্বাস। জুলাইয়ের বিরুদ্ধে অবস্থান নিয়ে সরকার পার পাবে না বললেন জামায়াত আমির। সংসদে বিরোধী কণ্ঠ দমিয়ে রাখার অভিযোগ। হামে আজও 7 শিশুর মৃত্যু। বিশ্ব পথশিশু দিবসে চালু হলো হাম ICEU। দ্বিতীয় ধাপে 4 সিটিতে চলছে টিকাদান। এবং বাংলা নতুন বছর বরণে প্রস্তুত দেশ, উৎসব ঘিরে নানা আয়োজন, কোনো ধরনের নাশকতার শঙ্কা নেই বলছে র্যাব। এ ছিল মোহনা সংবাদের। পরবর্তী সংবাদ রাত 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।